তো ইসকন অর্গানাইজেশন হিসেবে আমরা এই যে ইনফ্লুয়েন্স এবং এখন বলা হচ্ছে যে প্রায় 850টা টেম্পল, যেটা ইসকনের টেম্পল হিসেবে ইংল্যান্ডেও আছে, ইংল্যান্ডেও প্রায় আমি তালিকাতে দেখেছি 7-8টা টেম্পল আছে যেটা ইসকন টেম্পল হিসেবে। অর্থাৎ এরা ইসকন একটা ব্র্যান্ড তৈরি করে, সেই হিন্দু টেম্পল তো অনেক আছে কিন্তু ইসকনের টেম্পল এরকম একটা ব্র্যান্ড করা হয়েছে। বাংলাদেশে ইসকনের টেম্পল আছে। তো আমরা যেহেতু একটু আলোচনা করব বাংলাদেশ নিয়ে বেশি, যে তো ইসকন এই আলোচনাতে আসার বা ইসকন তো একটা হিন্দু ধর্মের মুভমেন্ট, এটার এত আলোচনা পর্যালোচনা বা এরকমভাবে এটা এত পপুলার অথবা এত পর্যালোচনার বিষয় কেন কেন এটা এত মানে হট টপিক হিসেবে আমাদের সামনে আসছে? জি, ধন্যবাদ ডক্টর কামরুল ভাই। আসলে ইসকনের এই আলোচনাটা বাংলাদেশে প্রথমে শুরু হয় মোটামুটি 2012 বা 14 এই সময়ের দিকে আর কি। আমরা জানি যে বাংলাদেশের সনাতনী ধর্ম, হিন্দু ধর্মাবলম্বী আমরা যাদেরকে জানি, ওনারা এবং মুসলিমরা দীর্ঘদিন যাবৎ বছরের পর বছর ওনারা শান্তিপূর্ণভাবে বসবাস করে থাকেন এবং কমিউনাল যে হারমোনি, পিসফুল কোএক্সিস্টেন্স যেটা আমরা বলি আর কি, সর্বধর্মীয় মানুষজন একসাথে বসবাস করা, এর একটা রেওয়াজ বা ঐতিহ্য বাংলাদেশে আছে। 2014 সালের দিকে থেকে আমরা দেখি যে ইসকন এই সংগঠনটার নাম আমরা দেখতে পাই এবং এই রিপোর্টগুলো মিডিয়াতে আসা শুরু করে নেগেটিভলি। বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী, যেটা আপনি বললেন, তাদের জমি দখল, টেম্পল দখল এবং এই দখল করার যে নিউজগুলো মেইন স্ট্রিম মিডিয়াতে আসা শুরু করলো, তখনই বাংলাদেশের মোটামুটি জনগণ এই নামটার সাথে পরিচিত হলো, যদিও নেগেটিভভাবে, এবং বিভিন্ন শ্রেণীর মানুষজন এই বিষয়ে কথা বলা শুরু করলো। এবং আমরা বিশেষভাবে দেখেছি আলেম ওলামা শ্রেণী, ওনারা বিভিন্ন মাহফিলে এবং বিভিন্ন অনুষ্ঠানে ওনারা ইসকনের বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন। প্রথম বাংলাদেশে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে 2016 সালে তারাবির নামাজকে কেন্দ্র করে, আমরা জানি যে ইসকনের প্রধান কার্যালয় হচ্ছে স্বামীবাগে ঢাকায়, সেইখানে তারাবির নামাজ কে বাধা দেওয়াকে কেন্দ্র করে মূলত সেখানে একটা সংঘর্ষ হয়। আনুষ্ঠানিকভাবে এটাই সংঘর্ষ প্রথম। এরপরে সিলেটের একটা ঘটনা আমরা জানি, 2018 সালের দিকে একজন ইমামকে হত্যা করা হয়, মসজিদে নামাজ পড়া না পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। মোটা দাগে এইটাই ছিল মূলত ইসকনের অভিযোগ মেইন স্ট্রিম মিডিয়াতে বাংলাদেশের প্রেক্ষাপটে। তবে আমরা এই রিপোর্টগুলো পাচ্ছিলাম ইভেন চট্টগ্রামের যারা মেইন স্ট্রিম হিন্দু ধর্মাবলম্বী, ওনারা সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছিলেন যে আমাদের দীর্ঘদিনের যে জমি, যেটা আমরা টেম্পল, হিন্দু সাধারণ টেম্পল হিসেবে যেটা আমরা ব্যবহার করে আসছিলাম, সেইটা অবৈধভাবে এবং অবৈধ প্রভাব খাটিয়ে সেটা দখল করা হয়েছে। এবং এই প্রভাব যে তাদের আছে সেটা আমরা বিগত সরকারের বিভিন্ন মন্ত্রী, বিশেষ করে শিক্ষামন্ত্রী নওফেল চট্টগ্রামে সে বলেছিল যে আমি ইসকনের একজন একনিষ্ঠ উপদেষ্টা বা সমর্থক, এরকম প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে ইসকন মূলত কার্যক্রম চালাতো। সাম্প্রতিক সময়ে যে ঘটনাটা ঘটলো এটা অত্যন্ত অ্যালার্মিং এবং এই যে সময়টাকে নির্ধারণ করা হলো, যেটা আপনি মেনশন করলেন যে আমেরিকার ইলেকশনের সাথে এর একটা যোগসূত্রিতা থাকতে পারে। এবং আমাদের যে ফরেন ডোনেশনস ভলেন্টারি অ্যাক্টিভিটিস রেগুলেশন অ্যাক্ট 2016, এই আইনের আন্ডারে মূলত যদি কোনো এনজিও বাংলাদেশে কোনো কার্যক্রম করতে চায়, সেটা ভলান্টারি অবশ্যই, এবং সেটা যদি চ্যারিটেবল কাজ হয় তাহলে এর আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে এবং কি কি কাজ তারা করে সেখানে স্পেসিফিক্যালি মেনশন করা আছে। এটা অবশ্যই ভলান্টারি হতে হবে এবং চ্যারিটেবল হতে হবে। কিন্তু ইসকনের ব্যাপারে যে মূল যে আশঙ্কা, যেটা আপনি মেনশন করলেন, যে তারা রাজনৈতিক বিষয়ে এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তারা হস্তক্ষেপ এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে, এইটা অত্যন্ত অ্যালার্মিং। এবং সাম্প্রতিক সময়ে যে দাবিটা উঠেছে জনতার পক্ষ থেকে সেটা হচ্ছে যে এই আইনের অধীনে, অবশ্যই এই আইনের অধীনে তারা রেজিস্ট্রেশন অবশ্যই করেছে এবং করে থাকলে এই আইনের অধীনেই তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া সম্ভব, এবং এই আইনকে তারা লঙ্ঘন করেছে, কারণ ভলান্টারি এবং চ্যারিটেবল অ্যাক্টিভিটিস এর বাইরে গিয়ে তারা কার্যক্রম চালিয়েছে। ইসকনের এই সমস্ত অ্যাক্টিভিটিস কি আসলে সরকার কোনো স্ক্রুটিনি করতেছে কিনা বা করা উচিত কিনা, যেটা বিভিন্ন মহল থেকে আসছে? আমাদের সিভিল সোসাইটির একটা অংশ বলেছে যে ইসকনের অ্যাক্টিভিটিসগুলো স্ক্রুটিনি করা দরকার। তো এইটা করতেছে কিনা, আর না করলে কেন করতেছে না বা করা উচিত কিনা, এই বিষয়টা আমি একটু জানতে। জি,
প্রথম বিষয় হচ্ছে যে ইসকন কিন্তু বাংলাদেশের লোকাল কোনো এনজিও না, আন্তর্জাতিক। এটা আন্তর্জাতিক একটা এনজিও। বাংলাদেশের সে অনুমতি নিয়ে বাংলাদেশে তার কাজ কাজ করতেছে, করতেছে, হ্যাঁ। এক নম্বর। দুই নম্বর বিষয় হচ্ছে সে কি কাজ করতেছে এটা ভেরি স্পেসিফিক হতে হবে, এবং যেই আইনের আন্ডারে রেজিস্ট্রেশন করা সেখানে স্পেসিফিক্যালি বলা আছে যে কোন কোন এরিয়াতে সে কাজ করতে পারবে, চ্যারিটেবল হতে পারবে, রিলিজিয়াস হতে পারবে, এবং তাদের ওয়েবসাইটে রিলিজিয়াস বিষয়গুলো ফোকাস করা আছে। একটা রিলিজিয়াস অর্গানাইজেশন হিসেবে তাদের ওয়েবসাইট আছে, এবং আমাদের যে এনজিও ব্যুরো সেখান থেকে রেজিস্ট্রেশন নেওয়ার ক্ষেত্রে হয়তো তারা এই এই ক্যাটাগরিতে পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাদের যে রিসেন্ট অ্যাক্টিভিটিস অথবা রিসেন্ট নর্মালি তারা যে অ্যাক্টিভিটিস গুলো করে থাকে সেইটা তাদের যে শর্ত বা যেই ক্যাটাগরিতে তারা রেজিস্ট্রেশন নিয়েছে তার সাথে বৈপরীত্যমূলক। বরঞ্চ দেখা যায় যে আপনি যেটা মেনশন করলেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেটা একটা পৃথিবীর বৃহৎ হিন্দু ধর্মাবলম্বী রাষ্ট্র, তাদের যে উগ্রপন্থী যে কর্মকাণ্ড তার একটা ব্রাঞ্চ অথবা রিফ্লেকশন এদের কর্মকাণ্ডে এটা বিভিন্ন সময় এটা উল্লেখিত হয়। এবং আমাদের যে কলার প্রশ্ন করলেন, এই প্রশ্নেরও যোগসূত্রিতা এখানে, যে উগ্রবাদী এবং তাদের যে স্লোগানটা, আমরা বাংলাদেশে যারা সিনিয়র আছেন, যারা অনুষ্ঠান দেখছেন, তারাও বলতে পারবেন যে কখনোই কিন্তু আমরা এই যে জয় শ্রীরাম এই স্লোগান কিন্তু আমরা শুনিনি, বরঞ্চ সনাতনী ধর্ম হিন্দু ধর্মাবলম্বীরা ওনারা হরে কৃষ্ণ এই স্লোগানই আমরা ছোটবেলা থেকে শুনে আসছি আর কি। তো জয় শ্রীরাম এটাও একটা কিন্তু পলিটিক্যাল স্লোগান, এবং এই স্লোগান দিয়েই কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে মুসলমানদের মসজিদে আক্রমণ করা হয়, ইভেন গরুর গোশত ফ্রিজে রাখার কারণে মানুষকে হত্যা করা হয়েছে, সেটাও আমরা মিডিয়াতে দেখেছি আর কি। সুতরাং এদের যে কর্মকাণ্ড সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ কার্যক্রম। দ্বিতীয় বিষয় হচ্ছে তারা যে ফান্ড নেয়, এইটা ইন্ডিয়ান এমবেসি তাদেরকে ফান্ডিং করে এবং এটা মিডিয়াতে প্রকাশিত হয়। এখন একটা রাষ্ট্রের এমবেসি কর্তৃক ফান্ড নেওয়া এবং সেটা কোন কোন ক্ষেত্রে তারা ব্যবহার করে, এবং প্রতি বছর তারা অডিট, তাদের যে সামগ্রিক অডিট এটা জমা দেওয়া হয় কিনা, যেটা আপনি মেনশন করলেন, অবশ্যই এটা স্ক্রুটিনির ভিতরে আসা দরকার। যেহেতু তাদের ব্যাপারে একাধিক প্রশ্ন উত্থাপিত হয়েছে, রিপোর্ট প্রকাশিত হয়েছে, অবশ্যই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের এই বিষয়টা খুব সিরিয়াসলি অ্যাড্রেস করা দরকার। চতুর্থ বিষয় হচ্ছে যে এই যে বর্তমান সময়ে সাম্প্রতিক যে ঘটনাটা ঘটলো, বরঞ্চ তারা শক্তিশালী হচ্ছে সিলেটে, ঢাকাতে এবং চট্টগ্রামে, এই তিনটা জায়গায় তাদের বৃহৎ আকারে তাদের যে মন্দিরগুলা এবং একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত। এবং চট্টগ্রামের যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত অ্যালার্মিং, এবং আমাদের যে মেইন স্ট্রিম হিন্দু ধর্মাবলম্বী তাদের সাথে কিন্তু এই ইসকনের যে রিলিজিয়াস যে প্র্যাকটিস বা যে বিশ্বাস, এর মারাত্মক পার্থক্য রয়েছে। এরা মূলত ইন্ডিয়ার যে উত্তরপ্রদেশ সেই এলাকার মূলত ওই এলাকা কেন্দ্রিক তাদের এই ধর্মীয় কর্মকাণ্ড, এবং তারা হচ্ছে নিরামিষ ভোগী আর কি, ভেজিটেরিয়ান। কিন্তু আমরা আবার জেনে থাকি যে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা সব ধরনের হিন্দু ধর্মের মধ্যে বহু রকম আছে। একটা এক্সট্রিম যেটা ভেজিটেরিয়ান বা এই যে কীর্তন এক ধরনের আছে, এই গ্রুপ হচ্ছে তারা। আমি বলতে চাচ্ছিলাম যে মেইন স্ট্রিম যে সনাতনী হিন্দু ধর্ম তারা এই ইসকনকে সেইভাবে এন্ডোর্স করেন না, এবং এই বিষয়ে প্রশ্ন রয়েছে। আর এদের পক্ষ থেকে এরা সনাতনী সাধারণ যে হিন্দু তাদেরকে এরা শত্রু জ্ঞান করে, এবং একই সাথে মুসলিমদেরকে এরা খুবই মারাত্মকভাবে শত্রু জ্ঞান করে। আরেকটা বিষয় হচ্ছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ঐক্য পরিষদ, সেই যে একটা সংগঠন বাংলাদেশে আছে, সেখানেও কিন্তু এরা নেই, বরঞ্চ এরা আলাদাভাবে কাজ করে। সামগ্রিকভাবে এদের যে কর্মকাণ্ড এটা হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে অত্যন্ত প্রশ্নের উদ্রেক করেছে। আর সর্বশেষ একটা বিষয় আমি বলতে চাই যে আমেরিকাতে 1966 সালে যে কনটেক্সটের প্রতিষ্ঠা হয়েছিল, সেখানে আমেরিকার কনটেক্সটটা হচ্ছে সেখানে জায়গা বড়, মানুষজন কম, একাকিত্বের একটা বিষয় থাকে। কিন্তু বাংলাদেশের মতো জায়গা যেখানে এত ঘন বসতিপূর্ণ জায়গা, এখানে স্পিরিচুয়ালিটির বিভিন্ন সুযোগ সুবিধা আছে, সুতরাং ওই কনটেক্সট এবং বাংলাদেশের কনটেক্সট এক না। সুতরাং এখানেও তাদের যে কর্মকাণ্ড এটা মারাত্মকভাবে স্ক্রুটিনি করা দরকার। থ্যাংক ইউ। আমরা আমি এর আগের যেটা রিপিট করলাম যে মেইন স্ট্রিম যে হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্ম তারা এই ইসকনকে এন্ডোর্স করে, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের ওয়েবসাইটে বা কর্মকাণ্ডগুলো অথবা রেজিস্ট্রেশনে যেগুলো বলা আছে, ইন প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি তাদের কার্যক্রমগুলো এর বিপরীত। তৃতীয় বিষয় হচ্ছে যে একটা ধর্মীয় সংগঠন অথবা চ্যারিটেবল অর্গানাইজেশন, তাদের বিরুদ্ধে তো জমি দখল, শিশুদের নির্যাতন এবং পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে এত ক্লোজলি এঙ্গেজ হওয়া, এই ধরনের কর্মকাণ্ডগুলো বা এই সুযোগ নেই তাদের, কিন্তু সেটা আমরা একের পর এক দেখতে পাচ্ছি। চতুর্থ বিষয় যেটা ভেরি অ্যালার্মিং, সেটা হচ্ছে যে আমরা দেখেছি বিগত সময়ে একাধিকবার ইন্ডিয়ান এমবেসিতে এই ইসকনের নেতৃবৃন্দ তাদের সাথে একটা খুব ক্লোজ রিলেশন তারা ছিল, এবং পাবলিকলি দেখেছি 2018 সালে তারা কয়েক কোটি টাকা ডোনেশন করেছে, এটা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তো বিভিন্ন ডোনেশন রয়েছে আর কি।
এবং এই জন্যই যে প্রশ্নটা উঠছে যেটা আপনি মেনশন করলেন যে তাদের সোর্স অফ ইনকাম কি, সোর্স অফ ফান্ড কি, এবং এটা কোন কোন খাতে ব্যয় হয়, এর এক্স্যাক্টলি অডিট প্রতি বছর তারা জমা দেয় কিনা এবং সেই অডিটের সত্যতা যাচাই করা হয়েছে কিনা এই বিষয়টা তদারকি করা দরকার, ইনভেস্টিগেশন করা দরকার, এবং যদি না হয়ে থাকে সেটা কেন হয়নি এবং তাদেরকে আইনের মুখোমুখি করা দরকার অন্তত এই বিষয়ে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বক্তব্যগুলো তারা প্রচার করে থাকে ধর্মীয়, আমরা জানি যে স্পিরিচুয়াল যে কথাবার্তা, মানুষকে সত্যের দিকে, ভালো কাজের দিকে আহ্বান করা, কিন্তু তাদের যে বক্তব্যগুলো আমরা দেখলাম, আপনি হয়তো দেখেছেন যে এটা খুব আক্রমণাত্মক এবং উস্কানিমূলক এবং কমিউনাল যে হারমোনি, পিসফুল কোএক্সিস্টেন্স এর বিপরীতে যায় তাদের যে বক্তব্যগুলো। এই জন্য দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া দরকার এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। তৃতীয় বিষয় যেটা আপনি বললেন যে ভিকটিম কার্ড অথবা এই যে মাইনরিটি কার্ড এবং ভিকটিম ইস্যু, যেটা আমরা দেখেছি যে শাহবাগে মানুষজন একত্রিত হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে তোমার বাড়ি কোথায়, সে বাড়ির অ্যাড্রেস দিতে পারেনি, বলা হয়েছে যে আমার বাড়ি পুড়ে গিয়েছে, তো পুড়ে গিয়েছে তোমার নামটা কি, বললো যে আমি জিজ্ঞাসা করে আসছি আমার নাম কি। তো এইভাবে দেশ থেকে অস্থিতিশীল করার জন্য সাজানো একটা অবস্থা ছিল। এবং এই বর্তমান সময় ইলেকশনের আগে, আমেরিকা ইলেকশনের আগে এই যে একটা গুরুত্বপূর্ণ সময়, এবং আমরা দেখেছি যে ট্রাম্পের কাছ থেকে একটা বিবৃতি অথবা একটা টুইট এটা করা হয়েছে এবং এটা করেছে হিন্দু ফর আমেরিকা ফার্স্ট, এবং তাদের ওয়েবসাইটের যে বক্তব্য এবং বাংলাদেশে ইসকন যে বক্তব্য দেয়, এই বক্তব্যগুলো হুবহু একই রকম। অর্থাৎ হচ্ছে অন্য ধর্মাবলম্বী বা অন্য মতের যে মানুষ আছে তাদেরকে সহ্য না করা, তারাই হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ এবং তারাই একমাত্র এক্সিস্ট করবে, এই যে ধারণা। এবং আরেকটা যেটা আপনি মেনশন করলেন যে এই ইসকন কিন্তু আরএসএস অথবা যে উগ্রবাদী হিন্দুত্ববাদ, এবং আমরা এই ডকুমেন্টারিতে বলা হয়েছে হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদ এই দুইটা কিন্তু আলাদা। আমরা অবশ্যই হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, তারা তাদের ধর্ম পালন করবেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সমর্থন আছে। কিন্তু হিন্দুত্ববাদ যেটা হচ্ছে যে পৃথিবীতে অন্য সকল ধর্মকে বিলোপ করে একমাত্র তারাই শ্রেষ্ঠ ধর্ম, তারাই পৃথিবীতে এক্সিস্ট করবে, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই কিন্তু বর্তমান যে মোদী সরকার, যে উগ্রবাদী সরকার, তাদের ধারণা, এবং ইসকন হচ্ছে তাদের পার্ট অ্যান্ড পার্সেল, বাংলাদেশে সেই রোলটাই তারা প্লে করে। এই জন্য বর্তমান যে সিচুয়েশনটা হয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম মারাত্মক অবস্থা এবং প্রকাশ্যে উস্কানি দেওয়া যে সারা বাংলাদেশ আমরা অবরোধ করব, ঢাকায় আমরা অবরোধ করব, এবং তাদের লালদিঘির ময়দানে চট্টগ্রামে যে বক্তব্যগুলো অত্যন্ত উস্কানিমূলক। সুতরাং দর্শকের যে প্রশ্ন সেটা ছিল যে এই ব্যাপারে সরকারকে অবশ্যই সজাগ হতে হবে এবং বিগত দিনে অন্তত বিগত 15 থেকে 20 বছর তারা কি কর্মকাণ্ডগুলো স্ক্রুটিনি করা এবং এই ব্যাপারে একটা কমিটি করা যেতে পারে এবং এই রিপোর্টটা অবশ্যই প্রকাশ্যে আনা দরকার এবং খুব জোরালো ব্যবস্থা গ্রহণ করা দরকার।